আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা অচেনা ভালোবাসা গল্পের 2 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। রাত 2টা, এপাশ ওপাশ করছে আনায়া। আবরার এখনো বাসায় ফিরেনি। 4 দিন হলো জেনেছে তাদের বিয়ের কথা। এই 4 দিনে অভ্যাসে পরিণত হয়ে গেছে আবরার। লোকটা আসার পর থেকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। এই পৃথিবীতে তাহলে আমাকে নিয়ে চিন্তা করার মতো মানুষ আছে। মনের অজান্তে হাসি ফুটে উঠে আলতো পায়ে বেলকুনিতে যাই। 3 দিন যাবৎ আবরারের রুমে আছে আনায়া। বিশাল একটা রুম। আশ্চর্যের বিষয় হলো রুমের সবকিছুই কালো। রুমে তেমন আহামরি কিছু নেই, কিন্তু রুমের প্রত্যেকটি কোণে আবরারের গায়ে স্মেল পাওয়া যায়। রুমের পাশে বিশাল একটা বেলকনি। বেলকনি থেকে নিচে বাগান দেখা যায়, রাস্তা আর চৌধুরী বাড়ির গেট সম্পূর্ণটা পরিদর্শন করা যায়। বেলকনিতে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনায়া, চোখে রাস্তার দিকে স্থির রেখে দাঁড়িয়ে আছে। অপেক্ষার প্রহর গুনছে। তার অপেক্ষার প্রহর ভেঙে কালো গাড়ি প্রবেশ করে চৌধুরী বাড়িতে। মুহূর্তে হাসি ফুটে উঠে বড় বড় পা ফেলে রুমে চলে আসে নিজেকে একটু পরিপাটি করতে। সকল অপেক্ষা প্রহর ভেঙে আজকে তাদের সম্পর্কটা নতুন করে শুরু করবে বলে ভেবে রেখেছে আনায়া। আলমারি থেকে ধূসর রঙের একটা শাড়ি বের করে পরে ফেলে দ্রুত। চোখে কালো কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাঁটু সমান চুলগুলো সেরে রেখেছে। খুব দ্রুতই পরিপাটি হয়ে পড়ে আনায়া। তাও 40 মিনিট সময় লেগে যায়। নিচ থেকে উপরে আসতে 10 মিনিট, এই যথেষ্ট। এখনো আসছে না ভেবে পা ফেলে নিচে। কেউ নেই, ইয়ামিনের রুমে চলে যায়। ইয়ামিন আনায়াকে এত রাতে শাড়ি পরা দেখে বিস্মিত হয়ে যায়। আহারে বেচারি, স্বামীর জন্য এত রাতে শাড়ি পরেছে, আর স্বামী তাকে না জানিয়েই পালিয়েছে। ইনায়া বলে, ভাইয়া আপনার বন্ধু কোথায়? ইয়ামিন বলে, আবরার লন্ডনে গিয়েছে, ইমার্জেন্সি একটা কাজ পড়ে গিয়েছে তো তাই যেতে হয়েছে। তোমাকে বলার সময় পাইনি। মন খারাপ করে দাঁড়িয়ে আছে আনায়া। রাতুল ইয়ামিনের সামনে আসে। আরে আম্মা, মন খারাপ করিও না। এইবার দেশে আসলে ঝাড়ু আর জুতা দিয়ে পিটাইবা, যেন পরবর্তীতে এরকম ভুল না করে। ইনায়া বলে, আমাকে দেখে কি আপনার আম্মার বয়সী মনে হয়? রাতুল বলে, আরে না, তুমি তো আমার মেয়ের মতোই, তাই আর কি। আম্মা বললাম, তোমার মাকে তো ইয়ামিন বাকি কথা বলতে না দিয়ে ইয়ামিন মুখে ধরে। আনায়া, তুমি রুমে যাও, সমস্যা হলে আমাদের জানাবা, আর এখন আবরারের সাথে গিয়ে কথা বলো বলে দরজা লাগিয়ে দেয়। ছোট ছোট পায়ে রুমে চলে আসে। মনটা খারাপ হয়ে যায়। কি প্ল্যান করে স্যার, কি হয়েছে? সব দোষ এই নিরামিষ মানুষটার। মোবাইলটা নিয়ে চালু করে কিছু পিক তুলে নেয়। লন্ডনে বিশাল বহুল হোস্টেলে ক্লিয়ারেন্স ডোরমিনে বসে আছে আবরার। হাতে মোবাইল, তার সম্পূর্ণ মনোযোগ মোবাইলে। সে তার বইয়ের কাহিনী দেখছে, কি করছে সব দেখছে। শাড়ি পরা দেখে সারা শরীরের ঘাম ছুটে যায়। ভাগ্যিস পেটিকুট আর ব্লাউজার ওয়াশরুম থেকে পরে আসছে, না হলে তো এখনই কন্ট্রোলেস হয়ে হার্ট অ্যাটাক করে ফেলতো। তার দেখার মধ্যেই নোটিফিকেশন আসে। আনায়া শাড়ি পরা পিক পাঠিয়েছে। পিক দেখে আলতো হেসে টেক্সট করে, শাড়ি ছাড়া আরো বেশি ভালো লাগে। ইনা টেক্সে বলে, অসভ্য। টেক্সে আবরার বলে, আরে আমি কাপড় ছাড়া বলেছি নাকি? বলেছি ব্লাউজ আর পেটিকুট এই সুন্দর লাগে, কি দরকার ছিল শাড়ি গায়ে দিয়ে পিক দেওয়া? আনায়ার সাথে সাথে ডাটা অফ করে ফেলে। অসভ্য লোক একটা, সারাক্ষণ মুখে অশ্লীল কথা। আল্লাহর বান্দা, মুখে ভালো কোনো কথা নেই। মুখ থেকে কথা বের হলে অশ্লীল কথা বের হবে, নয়তো কাউকে মারার কথা। বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত আনায়ার পানে তাকিয়ে আছে আবরার। কি স্নিগ্ধ মায়াবতী। এতক্ষণ পাশেই বসেছিল সুহান, আবরারের কাহিনী সব দেখছে। অমি রান্না করছে আজ। আবরার, ইয়ামিন, রাতুল, অমি, সুহান, তারা 5 জন বন্ধু। সবাই আবরারের ব্যবসা দেখাশোনা করে। 3 জন রাজত্ব করে লন্ডনে। কোরিয়াও তাদের একটা কোম্পানি আছে, একটা উদ্বোধন হবে। আর ইউসম ইয়ামিন আর রাতুলকে বাংলাদেশে রেখে আসছে। আবরার এই নিয়ে 2 জন রেগে আছে তার প্রতি। আবরার তাদের রাগ দেখে পাত্তা দেয়নি, তাদেরকে আর সাদে রেখে আসেনি, আনায়ার নিরাপত্তার জন্য রেখে এসেছে। এই চিনি ছাড়া শরবতের কোনো বিশ্বাস নেই তার। লারা যে কোনো সময় তার বইয়ের উপর কিছু করতে পারে। এই মেয়েটার একটা ব্যবস্থা করবে এবার দেশে গিয়ে, দুনিয়া থেকে বিদায়ের টিকিট কেটে দিয়ে যাবে ভেবে রেখেছে। নয়তো শান্তি পাবে না, খুবই বার বেড়ে গেছে। আবরারের ভাবনার মতো খাবার নিয়ে আসে অমি। জুলাইয়ের 31 তারিখ ওয়াজেহার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে বাড়ির ছোট একটা পার্টি আয়োজন করেছে আরজু চৌধুরী। সন্ধ্যার পর পার্টি। ওয়াজেহার নানার বাড়ি থেকে মামাতো বোন আর খালাতো বোনরা আসছে। ছোট একটা আয়োজন, কিন্তু এই আয়োজনে সব থাকবে, গান, নাচ, সাজগুজ, খাবার সব। সকাল থেকে সবাই সাজগুজ নিয়ে ব্যস্ত। আনায়া মনমরা হয়ে বসে আছে। তার কোনো মেকআপ প্রোডাক্ট নাই। কাল রাতে অর্ডার করেছে, বলেছে আজ আসবে, কিন্তু এখনো আসে নাই। পার্লারে যেতে দিবে না আবরার। কি করবে বসে বসে ভাবছে। সন্ধ্যার আগে রেডি হতে বলে গিয়েছে ছোট মা। সকাল 11টা, ড্রয়িং রুমে বসে আছে লারা, ফোন দেখছে। বাড়ির সব কর্তীরা রান্নার কাজে ব্যস্ত। দুপুর 2টায় সবাই পার্লারে দৌড়াবে, তাই সকাল সকাল সব কাজ শেষ করে ফেলেছে। ডেলিভারি ম্যান বাহিরে। ওয়াজিহা লারাকে বলে ওঠে, আপু, একটা বৌমুনিকে বলবা ওই পার্লারে এসেছে নিয়ে যেতে, নয়তো তুমি দিয়ে আসো আমার 2 হাতে মেহেদি। ভ্রুকুসকে তাকায় লারা। কি অর্ডার দিয়েছে? কিছু মেকআপ প্রোডাক্ট। আচ্ছা যা তুই, আমি দিয়ে আসবো। বাঁকা হেসে পা বাড়ায়। পার্সেল নিয়ে আসে। ব্যাগটা হালকা করে খুলে ফাউন্ডেশনটা বের করে ওটার ভেতরে অ্যাসিড মিলিয়ে তা আবার সুন্দর করে পরিপাটি করে রুম থেকে বের হয়। ওয়াজিহার মামাতো বোন নুহাকে দেখে ড্রয়িং রুমে বসে আছে, তাকে দিয়ে পাঠিয়ে দিয়ে বাঁকা হাসে। মিস্টার সোয়াত আবরার চৌধুরী, তোমার বইয়ের রুবাস কোথায় যায় তাই আমি দেখবো। সারপ্রাইজ।
বিশাল রুমে দাঁড়িয়ে আছে আবরার, সামনে মনিটরে পারফিউমের বর্ণনা দিচ্ছে। এই মুহূর্তে নোটিফিকেশন আসে, ফোনটা হাতে নিয়ে দেখে লারা রুমের দৃশ্য। রাগে কল করে ইয়ামিনের কাছে। আবরারের এহেম কাণ্ডে চেঁচে উঠে সবাই। মিস্টার সোয়াত, আবরার মিটিংয়ে এসব কি? এলিজাবেথ বলে ওঠে। আবরার বলে, সবার আগে আমার বউয়ের সেফটি পর সব কিছু। আপনার যদি আমার সাথে চুক্তি করতে ইচ্ছে থাকে তাহলে বসে থাকেন, নয়তো আসতে পারেন। এলিজাবেথ চুপ হয়ে, দা ওয়ান কোম্পানির সাথে চুক্তি করার জন্য সৌভাগ্য সবার হয় না। সাউথ কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানি ভেবে চুপ হয়ে যায় সবাই। আবরার কথা বলে কল কেটে মিটিংয়ে মনোযোগী হয়। দুপুর 2টা, মারিয়া আসে। ড্রয়িং রুমে বসে গল্প করতে ব্যস্ত দুইজন। সবাই পার্লারে, বাসায় শুধু আনায়া আর ইয়ামিন, রাতুল আর লারা। লারা তার রুমে বসে আছে। ড্রয়িং রুমে ফাঁকা পেয়ে দুজনে বসে আড্ডা জমিয়েছে। মারিয়ার কণ্ঠ শুনে বেরিয়ে আসে ইয়ামিন, তার পিছন পিছনে এগিয়ে আসে রাতুল। ইয়ামিন প্রেম করবে আর রাতুল তা বসে দেখবে, কখনোই না, ব্যাঘাত ঘটাবে। ইয়ামিন মারিয়ার পাশে বসে ভাব জমাতে এসেছে। তারা একটু পর রাতুল দৌড়ে আসে, সোফার উপর 2টা পা তুলে বসে পড়ে। আনায়া ভৌকুসকে তাকায়। তাকানো দেখে ইয়ামিন বলে ওঠে, একা একা বোরিং লাগছে, তাই তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি। তুই মিথ্যা কেন বললি? তোর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ওটা বল। ভ্রুকুসকে তাকাই ইয়ামিন। আনায়ার অভাব হয়ে বুলি ছাড়ে। ইয়ামিন ভাইয়া, আপনার গার্লফ্রেন্ড আছে বললেন না তো? আর বইল না, বন্ধু আমার প্লে বয় হয়ে যাচ্ছে, যাকে দেখে তাকেই পছন্দ হয়ে যায়। এখন দেখো, মারিয়াকেও দেখে পছন্দ হয়েছে, আবার আবরারের শাশুড়িকেও পছন্দ হয়েছে। কার শাশুড়ি? ভৌকুসকে বলে ওঠে আনায়া। ইয়ামিন ওর কথায় পাশ কাটিয়ে বলে, আচ্ছা আনায়া, যাই তাহলে, তোমরা বসে কথা বলো। রাতুল বলে, তুই চুপ থাক, আমি কথা বলি আম্মার সাথে। রাতুল বলেই মারিয়ার পাশে গিয়ে বসে। দুইজনের সাথে গল্প মেতে উঠেছে, আর ইয়ামিনকে পাত্তাও দিচ্ছে না, ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে। ওদের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নেই। চৌধুরী বাড়ির ছোট কন্যা ওয়াজিহার জন্মদিন, সেই উপলক্ষে ছোটখাটো একটা আয়োজন করেছে আরজু চৌধুরী। সন্ধ্যা 7টায় অনুষ্ঠান শুরু করা হবে, এখন 6টা। সব মেহমান চলে এসেছে, সকলে গল্প গুজব আর আনন্দে মেতে উঠেছে। লারা এখানে আছে, সে অধিক আগ্রহে বসে আছে আয়রাকে দেখতে। একা একা বসে আছে আর মিটমিট করে হাসছে। তার হাসি দেখে এগিয়ে আসে লালার মা নীলা বেগম। তুমি এখনো রেডি হওনি? লারা মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। খুব বড় একটা চমক আছে আম্মু, সেইটার দেখার জন্য বসে আছি, সেটা দেখে চলে যাব। লারার মা ভুকুসকে তাকায় মেয়ের পানে। তুমি রেডি হয়ে এসো, তারপর সব দেখে যাও তাড়াতাড়ি। নীলা বেগম জোর করে মেয়েকে পাঠিয়ে দেয়। এগিয়ে যান বাকি কর্তীদের কাছে কাজে সাহায্য করতে। রাতুল মেয়ে দেখতে ব্যস্ত। সকলেই তার মনে ধরেছে, কত সুন্দর করে সেজেছে, মনে হচ্ছে যেন এই পুরীদের মিলন মেলা। আর অপর দিকে ইয়ামিন তার চোখ দুটি দিয়ে খুঁজে চলেছে, এদিক সেদিক তাকিয়ে দেখছে সেই কাঙ্ক্ষিত মানুষটাকে, কিন্তু তার চোখ দুটি ব্যর্থ, মানুষটাকে খুঁজে পায়নি। বন্ধুর মনের অবস্থা বুঝতে পেরে এগিয়ে আসে রাতুল, দাঁত কিলিয়ে দেয়। রাতুল বলে, কিরে বন্ধু, কাউকে খুঁজেছে মনে হচ্ছে? ইয়ামিন ভুকুসকে তাকায়। ওরে এসব বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ওর সাথে কথা না বাড়ানোই ভালো, মনে করে চুপ থাকে। সিঁড়ির দিকে তাকিয়ে আছে আমিন। দুই বান্ধবী একসাথে নামছে। এক ধ্যানে তাকিয়ে আছে আমিন, মারিয়াকে দেখতে ব্যস্ত। পার্পের কালার 3 পিস, তার উপরে সাদা মিরন বসানো, সাদা চুড়ি, সাদা কানের দুল, মুখে হালকা মেকআপ, কোমর সমান চুলগুলো ছেড়ে রেখেছে, খুব সুন্দর করে পরিপাটি করে রেখেছে মারিয়া। তাকে কেউ খুব মনোযোগে দেখে চলেছে। নিচে আসতে এগিয়ে আসে আমিন। ইয়ামিনকে মারিয়ার কাছে আসতে দেখে রাতুল এগিয়ে আসে। আনায়ার কলাশায় একটু দূরে সরে যায়। হেই বিউটিফুল। ইয়ামিন এগিয়ে এসে মারিয়াকে ডেকে ওঠে। তার ডাক শুনে মারিয়া লাজুক হাসি দেয়, মাথা নিচু করে তাকাই। ভাই, ও বিউটিফুল না, ও মারিয়া। সব জায়গায় প্রেমিকাকে দেখিস কেন বলতো? রাতুল মারিয়ার পাশে দাঁড়িয়ে ইয়ামিনকে বলে। মারিয়া বলে, বিউটিফুল কে ভাইয়া? মারিয়া রাতুলকে বলে। রাতুল ইয়ামিনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে ওঠে, ইয়ামিনের 8 নাম্বার গার্লফ্রেন্ডের নাম বিউটি। বন্ধু আমার খুব রোমান্টিক, তাই আদর করে নাম দিয়েছে বিউটিফুল। ইয়ামিন অসহায় মুখে তাকায় রাতুলের পানে। রাতুল দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। শোনো মারিয়া, তোমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকাও, একটা লুচ্চার দিকে না তাকিয়ে। ইয়ামিন দাঁত কটমট করে তাকায়, চোখ দুটো বড় করে দেয়। রাতুল আর কথা না বাড়ায় চলে আসে। সকলে আনন্দে মেতে ওঠে। লারা অনেকক্ষণ আগে রেডি হতে গিয়েছে, এখনো আসছে না, তাই কেক নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াজিহা। লারা এতক্ষণ ড্রেস পছন্দ করছে, এখন বসেছে মেকআপ করতে, তাই সবাই তার জন্য অপেক্ষা করছে। সকলে ছবি তুলতে ব্যস্ত। হঠাৎ দাঁড়ায়, রুম থেকে আত্মচিৎকারে বেরিয়ে আসে। চিৎকার শুনে সবাই এগিয়ে যায় রুমের দিকে। নীলা বেগম দৌড়ে রুমে প্রবেশ করে ড্রেসিং টেবিলের নিচে মুখ হাত দিয়ে বসে আছে লারা। সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সে কোনো মতোই মুখ থেকে হাত সরাবে না বলে জানিয়ে দিয়েছে। নীলা বেগম সবাইকে বেরিয়ে আসতে বলে 5 মিনিটের ভিতর সবাই বেরিয়ে আসে। আগের মতো করে সবাই আনন্দে মাতে। নীলা বেগম মেয়ের মুখ থেকে হাত সরিয়ে আটকে উঠে তাকিয়ে আছে। 2 গাল ঝলসে গেছে, কপালের এক সাইড সহ 2 গাল ঝলসে গেছে। নীলা বেগম রুম থেকে বেরিয়ে বরফ আনতে যায়। প্রচুর জ্বালা করছে মুখ। দুধ প্রেস দিয়ে গালে একটু ঠান্ডা লাগে, কিন্তু জ্বালা কমেনি। এইটা তো আমি আনায়ার ফাউন্ডেশনের সাথে এড করিয়ে দিয়েছিলাম, আমার এখানে আসলো কি করে ভাবছে। ফোনের নোটিফিকেশন আসায় ফোন হাতে নিয়ে দেখে সাউফের মেসেজ, সারপ্রাইজ বেবস, পছন্দ হয়েছে? মেসেজটা দেখে মোবাইলটা ছুঁড়ে মারে ফ্লোরে। রাগে চিৎকার করে ওঠে। আবারও চিৎকারে তার রুমে আসে সবাই। তার মুখে অবস্থা দেখে আটকে উঠে আনায়া। ইয়ামিন আর রাতুল মিটমিট করে হাসছে অবস্থা দেখে। আহারে, এত সুন্দর চেহারাটা এভাবে নষ্ট করে দিল বন্ধু।
রাতুল ইয়ামিনের দিকে তাকিয়ে বলে। ইয়ামিন মুখ চেপে হেসে ওঠে। আরজু চৌধুরী মেয়ের মুখে অবস্থা দেখে কেঁদে দেয়। তার একমাত্র আদরে মেয়ে, তিনি তাড়াতাড়ি করে মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। 20 তলা বিল্ডিং এর সবার উপরে বসে আছে সাওয়াফ, তার সামনে বসে আছে মেলিসা খান, খান গ্রুপের চেয়ারম্যান মেলিসা খান। বিশেষ একমাত্র চুক্তির জন্য বসে আছে মেলিসা, নাক মুখ কুচকে বসে আছে, প্রায় 1 ঘন্টা যাবৎ বসে আছে। অপর পাশের মানুষটার কোনো হেলদোল নেই। সাওয়াফ গভীর মনোযোগের সাথে ফোনের দিকে তাকিয়ে আছে, বাড়ির সব কীর্তি দেখতে ব্যস্ত সে। চোখে মুখে গম্ভীরতা, বর্তমানে সে লারার রুমের দৃশ্য দেখতে ব্যস্ত। সকল নীরবতা ভাঙে মেলিসা। মিস্টার সাওয়াফ, আপনি কি মিটিংটা শেষ করবেন? বাচ্চাদের মতো ফোন দেখতে ব্যস্ত, এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে হেলানি করছেন আপনি। আমি বললাম আমি ভিজি নাও, আপনি আসতে পারেন, আমার ফ্রি হতে 1 ঘন্টা সময় লাগবে। ইটস ওকে, আমি ওয়েট করছি, আপনি শেষ করেন কাজ। মেলিসা বসে বসে দেখছে সাওয়াফকে, গভীর মনোযোগের সাথে দেখছে সে। মানুষটা তার খুব পছন্দ, তাই বাবাকে বলে এই কোম্পানিতে চেয়ারম্যান হয়েছে সে। সাওয়াফের কাছাকাছি আসার জন্য তার কোম্পানির সাথে চুক্তিতে সে এসেছে, নয়তো অন্য কেউ আসতো। চুপচাপ বসে দেখছে, চোখের সামনে স্বপ্ন দেখছে। সাওয়াফ লারার অবস্থা দেখে বাঁকা হাসে। মারলে তো একবারে শেষ, আমি তোকে তিলে তিলে মারবো, এই পৃথিবীতে জাহান্নাম ঘুরিয়ে আনবো। আমার প্রাণ পাখির দিকে হাত বাড়ানোর শাস্তি তুই সারা জীবন পাবি, মনে মনে আওড়ালো কথাগুলো। মোবাইল রেখে সামনে তাকিয়ে দেখে মেলিসা তাকিয়ে আছে। স্টুপিটের মতো তাকিয়ে আছো কেন? ধ্যান ভাঙে মেলিসার, মুস্কি হাসে। মেলিসা বলে আমার কাজে আসি। হুকুসকে তাকায় সাওয়াফ। কোরিয়ান হয়ে বাংলায় কথা বলো? হালকা হাসে মেলিসা। আমার মায়ের বাবার বাড়ি বাংলাদেশে, ওখানে আমি বেশি থেকেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স করেছি, তাই বাংলা বলতে সমস্যা হয় না, ক্লিয়ারলি বাংলা বলতে পারি। ঠিক আছে, আপনি এখন আসেন, আমার কাজ আছে, বলেই বড় বড় পা ফেলে বেরিয়ে আসে সাওয়াফ। গাড়িতে বসে আছে একা, গাড়ি চলছে আপন গতিতে, গান চলেছে, গানের তালে তালে ঠোঁট মিলিয়ে চলেছে। প্রায় 30 মিনিট পর গাড়ি থামে পুরাতন একটা কারখানার সামনে। বড় বড় পা ফেলে প্রবেশ করে কারখানায়। হাত পা বাঁধা একটা লোক অজ্ঞান হয়ে বসে আছে চেয়ারে। পাশে আমি বসে কথা বলছি কোলে। সাওয়াফকে দেখে এগিয়ে আসে। কিছু বলেছে? না, অনেক মারার পরও বলিনি। ওকে পানি ঢাল শরীরে। পাশ থেকে এক লোক পানি ঢালে, পিক পিক করে তাকাই। সাওয়াফ সামনে বসে 2 আঙ্গুলে মুখ তুলে উপরে। ফোন থেকে একটা ভিডিও ধরে সামনে। একমাত্র ছেলের অবস্থা দেখে মুখ খুলে রহিম মিয়া। আমি সব বলবো, আমার ছেলেকে কিছু করবেন না। মুচকে হাসে সাওয়াফ। তো বলো। রহিম সাহেব বলল, আনোয়ার সাহেব আনায়ার বাবাকে ওনার স্ত্রী আমেনা বিষাক্ত ইনজেকশন মেরেছে। আমি বললাম কেন? আনোয়ার সাহেবের সম্পত্তির জন্য। সালমান আর আমেনার সম্পর্ক বিয়ের আগে থেকেই। আনোয়ার সাহেবের সম্পত্তির জন্য বিয়ে করেন আমেনা। তার উদ্দেশ্য ছিল সকল সম্পত্তি তাদের নামে লিখে নেওয়া, কিন্তু আনোয়ার সাহেব সব সম্পত্তি তার মেয়ের নামে লিখে দেওয়ায় তাকে মেরে ফেলেছে। ওদের পরবর্তী টার্গেট আনায়া। আমি তো সব বলে দিয়েছি, আমার ছেলেটাকে ছেড়ে দাও বাবা। কথাটা শেষ হতেই মাথা বরাবর শুট করে। রাত 11টা। চৌধুরী বাড়ির সবাই হাসপাতালে বসে আছে, ইয়ামিন, রাতুল, আনায়া ব্যতীত। লীনা বেগম মেয়ের পাশে বসে আছে, একটু পর পর শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে দিচ্ছে। লারা চোখ বন্ধ করে আধ শুয়ে আছে, সারা মুখে কপালে আর 2 গালে ব্যান্ডেজ করা। আর মোড়া ভেঙে শুয়ে পড়ে মাথার কোনো প্ল্যান সাজাতে ব্যস্ত লারা। লীনা বেগম মেয়ের মাথার পাশে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাথায় মায়ের স্পর্শে তাকায় মায়ের দিকে, ছোটো করে বলে মাকে, আম্মু তুমি সবাইকে নিয়ে বাসায় চলে যাও, আমি একটু একা থাকতে চাই, আমাকে একা থাকতে দাও। অবাক চোখে তাকায় মেয়ের পানে। মুখের অবস্থা খুব বেশি একটা ভালো না, আর এই অবস্থায় একা থাকবে? আয়নায় নিজের মুখ দেখলে হয়তো কিছু একটা করে বসবে। ভয়ে লীনা বেগম আঁকড়ে ধরে ভয়ে ভয়ে বলে, আমি থাকি, তোর পাশে বাকিরা চলে যাক। লারা মায়ের পানে চুপ করে তাকিয়ে থাকে কিছু সময়, লিপিবদ্ধ গলায় বলে ওঠে, আমি যেতে বলেছি তোমাদের। লীনা বেগম আর কথা বাড়ে না, চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। ভয়ে আষ্টে পিষ্টে ধরেছে তাকে। লীনা বেগম বাইরে সবাইকে বসে থাকতে দেখে তাদের দিকে পা বাড়ায়, সবাইকে বুঝিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। মা রুম থেকে বের হতেই ফোনখানা হাতে নেয় লারা। কাঙ্ক্ষিত নাম্বারে কিছুক্ষণ কথা বলে মুচকে হাসে। তার কিছু সময় পর রুমে প্রবেশ করে আমেনা বেগম। আনায়ার মা কিছুক্ষণ কথা বলে হাত মিলালো। 2 জনের উদ্দেশ্যই একটা, জোরে হেসে উঠে, সুয়াত আবরার চৌধুরী, পারলে তোমার বউকে বাঁচিয়ে দেখাও। লারা মুচকে হেসে বলে উঠে। আমিনা বেগম কিছু সময় থেকে চলে যায়। রাত 12টা। সোফায় গা এলিয়ে বসে আছে লারা, চোখে মুখে প্রতিশোধের আগুন। চুপচাপ কল দিয়ে যাচ্ছে। একজনকে অপর পাশে ব্যক্তি কল না ধরায় বিরক্ত লাগে। 11টা কলের পর রিসিভ করে 10 মিনিটের ভিতর হাজির হতে বলে কল কেটে শুয়ে পড়ে আগের ভঙ্গিতে। চুপচাপ শুয়ে আছে আর প্ল্যানিং সাজাতে ব্যস্ত লারা। উপর হয়ে শুয়ে আছে আবরার, চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে আছে। সারাদিনের ক্লান্তি মেটাতে ব্যস্ত। প্রিয়সীকে দেখে আবরার। তার পাশে বসে আছে অমি। ছেলেটা সবসময় গম্ভীর মুখে তাকে সিরিয়াস ভঙ্গিতে থাকে। মাফিয়া জগতের একমাত্র বিশ্বস্ত বন্ধু অমি। অমি বসে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। অপর পাশে আবরার মোবাইলের দিকে তাকিয়ে আছে। আর চোখে আমি একবার তাকাই আবরারের পানে, একটু পর মুচকি হাসে। আবরার ভুকুসকে তাকাই, ফোনের দিকে চোখ রেখে বলে ওঠে, ক্যামেরা লাগিয়েছিস? আবরার ছোট করে উত্তর দেয়, সুহান রুমে ঢুকতে ঢুকতে বলে ওঠে, ভাই মানলাম তোর বউ তুই দেখবি, তাই বলে তুই লারা রুমে লাগাবি? আবরার কিছু বলে না, চুপচাপ ফোন দেখতে ব্যস্ত। আনায়ার সাথে মাঝে মাঝে টাইপ করছে।
কোনো উত্তর না পেয়ে উমি আবার বলে ওঠে, কয়টাকে মারা? আবরার ফোনের দিকে চোখ রেখে জবাব দেয়, আমার রুমে 102টা, লারার রুমে 2টা, আজু চৌধুরীর রুমে 4টা, এখন হাসপাতালে 3টা। উত্তর শুনে মাথা ঘুরে যায় সোহানের। হাসপাতালে? জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, জীবন যখন ফিকে আসে জীবনের সমস্ত রং, তখন জীবনে এমন কারো আগমন ঘটে যে কিনা রংচটা জীবনে রঙিন হয়ে আসে। এক মেয়ে। আবরার আনায়ার জীবনে এসেছে সকল দুঃখ, একাকিত্ব, সকল কিছু একমাত্র সঙ্গী এই মানুষটার সাথে আনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারবে আনায়া। এসব কিছু ভেবে মুচকে হেসে ওঠে। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙে মোবাইলে হাতে নিতে মুখে মিষ্টি হাসির ঝিলিক দেখা যায়। প্রিয় মানুষের একটা টেক্স মানে ভিতরে কি পরিমাণ প্রশান্তি দেয় তা হয়তো বলে বোঝানোর মতো না। জান পাখি আবরারে মেসেজ করেই মুচকে হাসে। টেক্স দিয়ে কল দেয় আবরার। ফোন রিসিভ হতেই অপর পাশ থেকে আবরা হালকি সুরে বলে ওঠে, তুমি রুমে ড্রেস চেঞ্জ করবা না, আর রাতে ঘুমানোর সময় উড়না পরবা না। লজ্জায় মাথা নিচু করে ফেলে আনায়া। অবাকে সর্বোচ্চ চূড়ায় চলে যায় আনায়া। কি বলে এইসব? আমি কি পড়ি না কি করি সব কি করে জানে? রুমে ক্যামেরা লাগানো না তো আবরার? শুকনো ঢুক গিলে আপনি কি করে জানলেন? আনায়া মাথা নিচু করে তুতলিয়ে বলে ওঠে, রাত 1:45 ছুঁই ছুঁই, শেষ ট্রেনটাও ছেড়ে গেছে সেই কতক্ষণ আগে। ধরনের সব প্রাণী ঘুমে অচেতন। ঘড়ির কাঁটার টিকটিক আর কিছু অসুস্থ মানুষের গাঢ় নিঃশ্বাসের শব্দ বাজে কিছু শোনা যাচ্ছে না। নিস্তব্ধ হাসপাতালে মানুষের কোনো আনাগোনা নেই। সারাদিনের ক্লান্তি শেষে সবাই এখন বিশ্রাম নিতে ব্যস্ত। কিছু সময় পর পর জলপাই রঙের পোশাকের উপর সাদা অ্যাপ্রন পুরোহিত একমাত্র নির্ঘুম মানুষটি পায়চারি করেছেন। কখন ওষুধ, কখনো স্যালাইন, কখনো ইঞ্জেকশন দিচ্ছেন। এই ব্যতীত আর কোনো মানুষের আনাগোনা নেই। কর্নারে ভিআইপি কেবিনে শুয়ে আছে লারা। এক হাতে মাথা নিচে, আরেক হাত চোখের উপরে দিয়ে শুয়ে আছে। ছোট ছোট পায়ে রুমে প্রবেশ করে 59 বছরের একটা লোক। এক পা ছোট, এক পা বড়, তাই হাঁটতে একটু সমস্যা হয়। লোকটা এসে দাঁড়ায় লারার কাছে। সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে হেসে ওঠে। দুইজন কথা বলতে ব্যস্ত। যেই বিষটা দিয়েছি কাল পানিতে দিয়ে দিবে তাহলেই হবে। ভিক্ষা করে খাইতে পারি, কিন্তু মানুষের মারা কামে টাকা বেশি দিতে হইব। পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে ওঠে রফিক মিয়া। লারা বলে, ঠিক আছে, কাজ ভালো করে শেষ করতে পারলে তুমি 5 লাখ পাবে। পিছনের দিকে এগিয়ে বলে, আনায়ার ভার্সিটির সামনে রফিক ভিক্ষা করে, মাঝে পানিও বিক্রি করে। আনায়াকে মারার জন্য ভাড়া করেছে লারা আর আনায়ার মা আমেনা বেগম। দুইজন এই লোককে 5 লাখ টাকার বিনিময়ে ভাড়া করেছেন। বাহিরে কারো চিৎকার, দুইজন ধ্যান ভাঙে। ইয়ামিন আর রাতুল দাঁড়িয়ে আছে দরজার সামনে। তাদের পাশে দাঁড়িয়ে আছে হাসপাতালে কিছু মানুষ, ডাক্তার, নার্স। ভূ দুইটা আড়াআড়ি করে তাকিয়ে আছে তাদের পানে। রাতুল দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে, তার পাশে ইয়ামিন দাঁড়িয়ে আছে। এত রাতে পর পুরুষের সাথে ফষ্টি নষ্টি করছো, তাও আবার হাসপাতালে? ছি! ইয়ামিন দরজার পাশে দাঁড়িয়ে থেকে বলে ওঠে। ইয়ামিনের কথা শুনে লারা চেঁচিয়ে ওঠে, কি বলতে চাচ্ছ? উনি আমার বাবার বয়সী। আজকাল মেয়েরা সুগার ডেডি খোঁজে। রাতুল মুখ টিপে হেসে বলে। ইয়ামিন ভিতরে ঢুকতে ঢুকতে বলে, লুকিয়ে লাভ নেই শোনা, আমরা সব ভিডিও করেছি। ফোন থেকে একটা ভিডিও বের করে লারার সামনে ধরে ডাক্তার সহ সবাই দেখে। এখনই এদেরকে বিয়ে দাও, নয়তো হাসপাতালে সম্মান যাবে। পাশ থেকে একজন বলে ওঠে। রাগে ফোসফোস করছে লারা। এইসব কিছু যে আবরারের কাজ তা ভাবতে বেশি সময় লাগেনি। কটমট চোখে তাকিয়ে আছে দুইজনের দিকে। তার তাকানো দেখে রাতুল দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর পর জোরে জোরে হেসেও দিচ্ছে। পৃথিবীতে কিয়ামত হয়ে গেলেও তার দাঁত কেলানি বন্ধ হবে না। হাসপাতালে ডাক্তার সহ সবাই বিয়ের জন্য তড়িঘড়ি করছে। ঢাকা শহরের নাম করা হাসপাতালে যদি রাতের ভিতর বিয়ে না দেয় তাহলে হাসপাতালের নামে সকালে নিউজ বের হবে। তার উপরে চৌধুরী বাড়ির মেয়ে। ইয়ামিন সবাইকে দাঁড় করিয়ে রেখেছে, নয়তো অনেকক্ষণ আগে বিয়ে হয়ে যেত। চৌধুরী বাড়িতে কল দিয়েছে, তাদের সামনে এই বিয়ে পড়াবে বলে জানিয়ে দিয়েছে ইয়ামিন। হালকা হেসে দাঁড়িয়ে আছে। তার পাশে হাসপাতালে বড় ডাক্তার মহসিন দাঁড়িয়ে আছে। চুপচাপ অপেক্ষায় আছে চৌধুরী বাড়ির লোকেদের জন্য। চৌধুরী বাড়ি সবে মাত্র হাসপাতাল থেকে এসেছে সবাই। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে নীলা বেগম আর আজিম চৌধুরী। চোখ লেগে আসে দুজনের। হাসপাতালে ডাক্তারের নাম্বার থেকে কল আসায় চোখ খুলে আজিম চৌধুরী। নামটা দেখে বুকটা সেট করে ওঠে। তাড়াহুড়া করে সহধর্মণীকে ডাকে। ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে নীলা বেগম। কি হয়েছে বোঝার চেষ্টা করছে। ডাক্তার মহসিন কল দিয়েছে, ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে।